স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা আমেরিকায় অভিবাসন খাতে লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করছে। বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডের কথা নিয়ে যারা ভাবছেন তাদের জন্য আমাদের আজকের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন এই প্রক্রিয়া প্রতিশ্রুতিপূর্ণ, অপরদিকে বেশ জটিল। তবে আমেরিকায় বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়ার অন্যান্য প্রক্রিয়ার মধ্যে বিয়ের মধ্য দিয়ে গ্রিন কার্ড পাওয়া সবচেয়ে দ্রুত প্রক্রিয়া হয়, বেশ জনপ্রিয় এটি। তবে লক্ষ্য রাখতে হবে যে এর মধ্য দিয়ে আপনি একটি পারিবারিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন। আপনার পুরো জীবন এবং পরিবারে এর প্রভাব রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে হতে হবে সচেতন, জানতে হবে প্রয়োজনীয় সব তথ্য। দর্শক, আজকের বিষয় বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড, সুবিধা অসুবিধা, প্রতারণা বা গুরুত্ব, সবকিছুর আদ্যপান্ত থাকবে আমাদের আলোচনায়। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ অপলা, অনেক সুন্দর করে হেডলাইনটা দিয়েছেন। আশা করি দর্শকদের খুব উপকৃত হবে। জি নিশ্চয়ই, আমরাও আশা করছি দর্শক সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা ফেসবুকে টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার মতামত জানাতে পারেন অথবা যে কোনো প্রশ্ন করতে পারেন ইমিগ্রেশন সংক্রান্ত। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী, যে বিষয়টি দিয়ে শুরু করব যে অন্যান্য অভিবাসনের বিকল্পের তুলনায় বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড যারা পেতে চান এটার সুবিধাগুলো আসলে কি কি? ধন্যবাদ। এই টপিক্সটা নিয়ে আমি সবসময় কথা বলে থাকি, কারণ আমার কাছে খুব বেশি টপিক্সটা আসে। যেই কারণে আসে, কারণ আপনারা জানেন বহির্বিশ্বে যারা বিয়ের মাধ্যমে যারা আমেরিকায় স্থায়ী হতে চায়, অনেকগুলা বিষয় এখানে জড়িত। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। যদি কেউ এই দেশে অবস্থান করে, যে তার স্বামী বা স্ত্রী, তখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হয়। যদি তারা ভিন্ন দেশে অবস্থান করে তখন তাদেরকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে হয়। এর মধ্যে আবার দুইটা ভাগ হচ্ছে, সিটিজেন বিয়ে করলে কী অবস্থা এবং গ্রিন কার্ডধারীকে বিয়ে করলে কী অবস্থা। সবচেয়ে উত্তম হচ্ছে যদি কারোর সাথে বিয়ে সিটিজেনের বিয়ে হয়, তখন যে ইন্টারনেট ইমিগ্রান্ট সে যদি অবৈধ হয় সমস্যা নাই, কিন্তু তার এন্ট্রিটা হতে হবে বৈধ। যদি তার বৈধ এন্ট্রি না থাকে, দেখা যায় তার 2-3টা বাচ্চা হয়ে গেছে, তারপর তার গ্রিন কার্ডটা হচ্ছে না, কারণ তার এন্ট্রিটা বৈধ ছিল না। সো আর গ্রিন কার্ড যদি কেউ বিয়ে করে, এখানে যারা থাকে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, অপর পক্ষ মানে ইন্টেন্ডিং ইমিগ্রান্ট যে গ্রিন কার্ড পেতে যাচ্ছে, তার যদি এখানে বৈধতা না থাকে, স্ট্যাটাস যদি না থাকে, ধরেন সে স্টুডেন্ট ভিসা আসছে বা ট্যুরিস্ট ভিসা আসছে, তার যদি এখানে স্ট্যাটাসটা না থাকে, ভিসা এক্সপায়ার হয়ে যায়। ভিসা এক্সপায়ার বলতে আমি এটা বলতে চাচ্ছি, অনেকে দেখেন পাসপোর্টে 5 বছরের ভিসা থাকে, মাল্টিপল এন্ট্রি, কিন্তু প্রতিটা এন্ট্রি কিন্তু 6 মাস করে দেওয়া থাকে। 6 মাসের পরে সে যদি কোনো কারণে এটাকে এক্সটেন্ড করতে না পারে বা কোনো চেঞ্জ অফ স্ট্যাটাস করতে সক্ষম না হয়, তাহলে যদি সে গ্রিন কার্ডধারীকে বিয়ে করে, তার কিন্তু এখানে স্ট্যাটাস এক্সপায়ার হলে তার কিন্তু গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা নাই, আনটিল আনলেস ওই গ্রিন কার্ডধারী যদি সিটিজেন না হয়। সতর্কীকরণ হচ্ছে 10টার মধ্যে 2টা কেস ইমিগ্রেশন হয়তো তারা সন্দেহ করে, এবং এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি আপনারা যারা বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেতে চাচ্ছেন, এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি আপনারা হেলাফেলা করেন, একবার যদি সন্দেহ করে, তখন কিন্তু আপনার এইটা ডিনাই হওয়ার সম্ভাবনায় বেশি এবং আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনকি তারা আপনার বাড়িতে গিয়েও তারা খোঁজ খবর নেয়, তাদের আমাদের যে ইমিগ্রেশনের ইনভেস্টিগেটররা তারা ওই এলাকায় যে খবর নেয় আসলেই বিয়েটা বৈধ ছিল কিনা। তার পরবর্তীতে এমনটা হতে হয়েছে দেখেছি আমি, অনেকের কন্ডিশনাল গ্রিন কার্ড 2 বছরে চলে গেছে, পেয়ে গেছে, তারপরে যখন রিনিউ করতে যাচ্ছে তারটা ডিনাই করে দিচ্ছে, তারা ফ্রড ডিটেক্ট করতে পেরেছে, কারণ সে আসলে এটা শ্যাম ম্যারেজ ছিল, সে টাকার বিনিময়ে বিয়ে করছে, এখানে আসলে থাকতো না এবং শুধুমাত্র কাগজপত্র করেছিল। তা আমি অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা যখনই প্রসিড করবেন, একজন অ্যাটর্নির সাথে যারা এই বিষয়গুলো জানি তাদের সাথে কনসাল্ট করেন। আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর অনেকে আমাদের কমিউনিটিতে ফ্রি কথা বলতে চায়, সব জিনিস আসলে ফ্রি হয় না। আমরা টিভিতে যখন আপনার সাথে কথা বলি একরকম, কিন্তু ইন পার্সনকে যদি তার স্পেসে তার যদি মানে নির্দিষ্ট বিষয়ে কথা বলতে হয়, হি শুড টক টু এ লয়ার, পেইড অ্যাটর্নির কথা বললে তখন সে ডিটেলস অধিকার নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা অধিকার নিয়ে আমি টাকা পে করছি আমাকে বুঝান,
তখন সে বোঝার পর সিদ্ধান্ত নেয় তার জন্য ভালো। এটা আমেরিকানরা সবাই এইসব ক্ষেত্রে অ্যাটর্নি ব্যবহার করে, কিন্তু আমরা মনে করি যে একটু টাকা সেভ করার জন্য অ্যাটর্নির কাছে যায় না, মনে করে যে যারা নিজে করলেই হয়তো টাকা সেভ হবে, কিন্তু এই সেভ করতে তার লাইফটা কিন্তু 5-10 বছর পিছিয়ে যাচ্ছে। সে তার প্রপার গাইডলাইনটা পাচ্ছে না। যে ধরেন প্রথমবার একটা ফাইল করলো, তার কাছে সব কিছু নতুন লাগে। তো আমরা এটা উচিত হবে একজন অ্যাটর্নি যে এই জিনিসগুলো বুঝে বা সবসময় কোর্টে যায় বা ইন্টারভিউ, তাদের সাথে কথা বলা উচিত। জি, অর্থাৎ একজন এক্সপার্টের পরামর্শ নিয়েই আসলে কাজটা করলে পরে সেই ক্ষেত্রে অনেকগুলো ভুল এড়ানোর সুযোগ থাকে এবং অন্যান্য বিষয়গুলো আরো একটু স্মুথ হয়। এই প্রক্রিয়া চলাকালীন একজন মানুষ কিংবা যিনি আবেদন করেছেন তিনি আসলে সাধারণত, বিশেষ করে আমাদের কমিউনিটি, কোন কোন ধরনের চ্যালেঞ্জ কিংবা অসুবিধার মুখোমুখি হন? অসুবিধার মুখোমুখি হয় জিনিসটা আমি ওপেনলি টিভিতে বলতে চাই, এই জন্য কারণ আমি চাই সবসময় সতর্ক থাকেন। অনেকেই দেখা যায় যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তার হয়তো আগের ডিভোর্সটা ছিলই না, বা সে বলতেছে আমার ডিভোর্স হয়ে গেছে, আর সে হয়তো ডিভোর্স না করে বা একটা এফিডেভিট ডিভোর্স আকারে বলছে যে আজকে সিদ্ধান্ত নিল আমেরিকা সে বিয়ে করবে, দেশে তো তার স্ত্রী ছিল বা এইখানে তার স্ত্রী আছে, বলছে আমরা ভাই ডিভোর্স হয়ে গেছি, কিন্তু তার অরিজিনাল কোনো কোর্টের ডকুমেন্ট নাই। এফিডেভিট ডিভোর্স কখনোই আর গ্রাহ্য না, যে ওয়াইফ বা হাজব্যান্ড বলল আমি তাকে স্বেচ্ছায় সজ্ঞানে তালাক দিয়ে দিলাম, তার সাথে বনিবনা হচ্ছে না, এগুলো বাংলাদেশে দেখে আগে হতো, কিন্তু এগুলো এখন অ্যাকসেপ্টেবল না। যদি আপনার কোনো পক্ষের যদি ডিভোর্স যদি প্রপারলি ওই দেশের সরকারি আইন অনুযায়ী না হয়ে থাকে, তাহলে পরবর্তী বিয়েটাও কিন্তু এটার মানে অবৈধ বলতে এটা তারা গ্রাহ্য করবে না। আপনি যতবারই বিয়ে করেন না কেন, ডিভোর্সটা কারেক্ট করার আগ পর্যন্ত আপনার বিয়েটা বৈধ হবে না। এবং আপনি যে অ্যাপ্লাই করেছেন এর মাধ্যমে যা বেনিফিট যদি পেয়ে থাকেন, গ্রিন কার্ড পেয়ে থাকলো, তারা পরে যদি রিভিউ করে দেখা যাবে ডিভোর্সটা প্রপার না, তখন আর এটা অ্যাপ্রুভ হবে না। এখন যে সুবিধাটা হচ্ছে, এখন বর্তমানে আমরা যে কেসগুলো করি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড আমরা যদি প্রসেস করি, খুব সঠিকভাবে প্রসেস করলে প্রথমবারের ইন্টারভিউ লাগেই না, কারণ তারা সব কাগজপত্র দেখে যদি মনে করে প্রপারলি সাবমিট করি, তখন তারা ইন্টারভিউ ছাড়াই গ্রিন কার্ড চলে আসে, 9 মাসে 1 বছর চলে আসলো, কারণ তারা 2 বছরের গ্রিন কার্ড দিচ্ছে। তাদের যে মানে নীতিটা হচ্ছে, যেহেতু প্রথম 2 বছর পরে তারা আবার রিনিউ করতেই হবে, কন্ডিশন রিমুভ করতে হবে, সো আই নট ইজিলি দিয়ে দিচ্ছি, তারপরে যখন আসবে দেন দে ভেরিফাই অল দ্য ডকুমেন্টস। এবং এক্ষেত্রে যদি কারো সন্তান হয়ে থাকে, জিনিসটা খুব স্মুথ বোঝা যায় যে আসলে তারা সংসার করার জন্য বিয়ে করছে। আর আমি সবসময় বলে থাকি, যদি উদ্দেশ্য থাকে যে ডিভোর্স দেওয়ার বা প্রতারণা করার, গ্রিন কার্ড পাওয়ার পরে চলে যাবে, তার যদি 4টা বাচ্চা হয়, তখন তারা গ্রিন কার্ড দেবে না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র গ্রিন কার্ড। তো এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনছিলাম যে অনেকগুলো মানে কাগজপত্রে অনেক অসামঞ্জস্যতা থাকতে পারে, জালিয়াতির ঘটনা অহরহ ঘটছে। পরবর্তীতে আসলে যখন এই বিষয়গুলো ধরা পড়ে কিংবা সামনে আসে, সেই ক্ষেত্রে আসলে শাস্তি কিংবা অন্যান্য প্রক্রিয়াগুলো কি হয়? ধন্যবাদ। শাস্তির প্রক্রিয়াটা হচ্ছে, যদি কেউ ম্যারেজ ফ্রডে যদি আমেরিকায় ধরা পড়ে, তার 99 ইয়ার্স বার, মানে তাকে আর জীবনও আমেরিকায় কোথাও অ্যাডজাস্ট করতে দেবে না। একটা 2টা জিনিস হতে পারে, একটা হচ্ছে সে প্রমাণ করতে পারলো না, নট প্রুফ, সে প্রুফ করতে পারলো না, আর একটা হচ্ছে সে লাইড, প্রতারণা করলো। ধরেন আমরা বাস্তব জীবনে দেখা যায় যারা হাজব্যান্ড ওয়াইফ অনেক সময় তাদের প্রপার ডকুমেন্ট থাকে না, এটা ফ্রড না। কিন্তু যদি তারা যদি প্রমাণ করতে পারে সে শুধু গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে, লেনদেন ছিল এবং কাগজপত্র ফ্রড তৈরি করেছে, দেন এটা হচ্ছে ফ্রড। আর যদি কেউ প্রমাণ করতে না পারলো, হাজব্যান্ড ওয়াইফ আছে সংসার করতে, প্রমাণ করতে পারলো না, ওইটা সে ফ্রড না, সে প্রমাণ করতে পারে না, সে গ্রিন কার্ড পাবে না। তো 2 রকম শাস্তির, 2 রকম, একটা হচ্ছে প্রমাণ করতে না পারা তার ব্যর্থতা, আর একটা হচ্ছে সে ফ্রড করেছে। তারা বলে যে ফ্রড, দিস ইজ সিরিয়াস অফেন্স। এই জিনিসটা মনে রাখতে হবে। জি, একজন দর্শক রয়েছেন আমাদের, আচ্ছা সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার আলোচনায় ফিরে যাই। এই ক্ষেত্রে যারা আসলে অ্যাপ্লাই করবেন কিংবা ভাবছেন যে বিয়ের মাধ্যমে তারা গ্রিন কার্ড পাবেন, সেই ক্ষেত্রে আসলে যিনি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড চাচ্ছেন তিনিও তো প্রতারিত হতে পারেন, তিনি কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন? ওকে, প্রথমত তো এই ক্ষেত্রে বলা যায় না যে বিয়ে যখন কেউ বন্ধনে আবদ্ধ হয়, যদি পারিবারিকভাবে বা জানাশোনার মধ্যে হয়, তখন অবশ্যই জানতে হবে
তার স্ট্যাটাসটা কি। আমরা এমনও দেখেছি বা দেখছি এখন অনেকে হয়তো 20 বছর আমেরিকায় থাকে কিন্তু সে কিন্তু আসলে সিটিজেনও না, তার গ্রিন কার্ডও নাই। কিন্তু নতুন যারা আসে তারা ভাবে এই লোকটা তো অনেক বছর আমেরিকায়, তার গাড়ি আছে, বাড়ি আছে, সে তো অবশ্যই সিটিজেন। সে কিন্তু সিটিজেন ভাবে তার সাথে অনেক সম্পর্ক জড়া যায়, তারপরে দেখা যায় যে আসলে সে তারই কাগজ নাই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সেই ক্ষেত্রে আপনারা যখনই প্ল্যান করবেন কিছু করার জন্য, গ্রিন কার্ড তো আমি আবারও বলি যে গ্রিন কার্ডটা আপনি সিটিজেন বা গ্রিন কার্ড বিয়ে করলে সে আপনার জন্য অ্যাপ্লাই করবেই, এটা হচ্ছে আপনি পাচ্ছেন এক্সট্রা। কিন্তু গ্রিন কার্ডের জন্য যেন বিয়ে না হয়। ইমিগ্রেশন জানতে চায় আপনি কি শুধু গ্রিন কার্ডের জন্যই বিয়ে করেছেন নাকি বিয়ে থাকার জন্য বিয়ে করেন। যদি উদ্দেশ্য হয় থাকার জন্য, গ্রিন কার্ড তো অটোমেটিক আসবে। আর যদি উদ্দেশ্য হয় গ্রিন কার্ডের জন্য, দেন আপনার আর গ্রিন কার্ড হচ্ছে না। সো এইগুলো আপনি মাথায় রাখতে বলে সবসময় বলি। আর একটা জিনিস হচ্ছে সবসময় মানুষকে ভাবতে হবে প্রপার ডকুমেন্টেশন যেন ঠিক থাকে। অনেকে বলে যে আমরা একসাথে থাকি না, আমরা বিয়ে করছি, মানুষ তো অন্য স্টেটে থাকে, আমরা থাকলে সমস্যা কি। তো অন্য স্টেটে যারা থাকে ধরেন তারা একটা বিয়ে করার পরে একটা সময় পরে তারা হয়তো কাজের সুবাদে বিভিন্ন জায়গায় থাকে। আর আপনি বিয়ে করার আগে আপনার অন্য স্টেটে একসাথে কখন থাকলেনই না, ওইটা কিরকম বিয়ে? ওইটা তো সন্দেহ করবে যে এটা। আপনি থাকেন টেক্সাসে আর ক্লায়েন্ট থাকে, একজন থাকে ধরেন নিউ ইয়র্কে, তারা দেখা সাক্ষাৎ কখনই নাই বা বছরের একবার দেখা হয়, বলছে আমরা আলাদা ট্যাক্স ফাইল করি। ইটস নট পসিবল, এটা তারা বিশ্বাস করবে না। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাস্তবে যারা স্বামী স্ত্রী 10 বছর হয়ে গেছে তারাও কিন্তু অনেক সময় সব ডকুমেন্ট একসাথে হয় না। কিন্তু আপনারা যদি ইমিগ্রেশন যারা ফাইল করবেন, ইউ হ্যাভ টু প্রুভ ইউর কেস। কারণ ইমিগ্রেশন প্রথমে ধরে নিচ্ছে যে কেসটা আপনারা গ্রিন কার্ডের জন্য করেছেন। তো তাদেরকে আপনি বুঝাতে হবে যে আপনার কেস বিয়েটা আপনি গ্রিন কার্ডের জন্য করেন না, আপনি বিয়ে করেছেন সংসার করার জন্য, সারা জীবন একসাথে থাকার জন্য। হতে পারে আপনি পরক্ষণে পরের দিন তাকে ভালো না লাগতে পারে, হয়ে যাক ডিভোর্স, সমস্যা নেই। তারপরে হয়ে আছে যদি কেউ যদি ডিভোর্স হয়ে যায়, এটা না যে আপনি সারা জীবন থেকে ধরে রাখতে হবে। যদি আপনি সৎ উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে একসাথে থাকার জন্য বিয়ে করেন, এমন না যে আপনি নির্যাতন সহ্য করবেন, ও মা আমার তো গ্রিন কার্ড চলে যাবে, সারা জীবন মুখ বন্ধ, এরকম না। আপনি যদি ডিভোর্স ন্যাচারাল কারণে ডিভোর্স হয়, কোনো সমস্যা নাই, আপনার ওয়ে খোলা আছে, আপনি গ্রিন কার্ড পাবেন, এটা এই পথ আছে। আবার কেউ যদি অ্যাবিউজ হয়, ওইটার পর গ্রিন কার্ড পাওয়া যায়। এমন না যে আপনি অ্যাবিউজ হলে 6 বছর নির্যাতন সহ্য করবেন, আমাকে তো গ্রিন কার্ড দিয়ে আনছে। কেউ গ্রিন কার্ড দিয়ে আবার কেউ আপনাকে ঋণী রাখতে পারবে না। সেও বলতে পারবে না আমি তোকে গ্রিন কার্ড দিয়েছি, আর আপনিও বলতে পারবেন না টাকা দিয়ে গ্রিন কার্ড নিয়েছি। এখানে এটা হতে হবে নিঃস্বার্থ। আমরা স্পষ্ট হয়েছে অনেকাংশে। আমরা একটু দর্শকদের প্রশ্ন নিতে চাই। সোশ্যাল মিডিয়া অনেকেই যুক্ত আছেন। এই যে খানম, তিনি আসলে ইমিগ্রেশন সংক্রান্ত একটু প্রশ্ন করেছেন যে কোর্ট থেকে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে? ধন্যবাদ। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, কোর্ট থেকে আমরা যখন অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়, আমরা নেক্সট ডেতেই অ্যাপ্লাই করতে পারি গ্রিন কার্ডের জন্য, যদি আপনার অ্যাসাইলাম কেসটা 1 বছরের বেশি পেন্ডিং থাকে। অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে এই জিনিসটা বলে যে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হওয়ার 1 বছর পর। আসলে এটা না, এটা হচ্ছে গ্রিন কার্ড মানে আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার 1 বছর পরে। অনেকে বলে না, এটা সঠিক না। সঠিকটা হচ্ছে যদি আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়, আপনার অ্যাসাইলামটা যদি 1 বছর পেন্ডিং থাকে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। দ্যাট মিনস আমাদের প্রতিটা ক্লায়েন্টেরই গ্রিন কার্ড ধরেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন মোর দেন 1 ইয়ার পেন্ডিং অটোমেটিক আছে। তো আমরা করি কি, অ্যাপ্রুভ হওয়ার পরক্ষণে আমরা অ্যাপ্লাই করতে পারি। জাজের অর্ডারটা যখন, এখন তো অনলাইন অর্ডার দিচ্ছে, প্রিন্টে আসলেই পরের দিনে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, যদি সব ডকুমেন্ট দেবেন রিফিউজি অ্যাসাইলি হিসেবে। জি, একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। নাম রনি, আমি আলবেনি থেকে বলছি। আমি একটা ইমিগ্রেশন প্রশ্ন জানার জন্য। জি, ইমিগ্রেশন প্রশ্নটা হলো, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করতে আজকে 2 বছর হয়েছে, কোনো ইন্টারভিউ ডেটটা পাই নাই। মানে সবকিছু বলা হয়েছে, বলছি বাংলাদেশ এম্বাসিতে ইয়েটা আছে। আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড? সিটিজেন।
ওকে, অপেক্ষা করেন, যেহেতু বাংলাদেশে ফাইল আছে অবশ্যই আপনি পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। যদি আপনার কোনো ধরনের এক্সপায়ার করার মতো কারণ থেকে থাকে তাহলে এক্সপায়ার করতে পারেন, যেহেতু আপনি ইমিডিয়েট ক্যাটাগরিতে আছেন। আপনি চাইলে এক্সপায়ার করার চেষ্টা করতে পারেন, আমরা এগুলো করি, অনেক লয়ারি করে। তা আপনি যার কাছে মনে তার সাথে প্রশ্ন করতে পারেন, সরাসরি কথা বললে এক্সপায়ার করার যদি কারণ থাকে আপনি এক্সপায়ার করতে পারেন। জি মঞ্জুদা, এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানবো। আমি ওনার সাথে যুক্ত করতে চাই যে কোনো ধরনের ইমিগ্রেশনের ক্ষেত্রে আবেদনকারীর আসলে এক ধরনের অভিযোগ থাকে যে অনেক বেশি লেন্দি হয় প্রসেসটা, অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তো এই যে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, ঠিক এই সময়টা কমিয়ে আনার জন্য কি আবেদনকারীর পক্ষ থেকে কিছু করার থাকে কিনা? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা সবাই করে, কিন্তু আবেদনকারী ডিফারেন্ট সার্ভিস সেন্টারে আমেরিকাতে ইমিগ্রেশনে একটা ডিফারেন্ট টাইম ফ্রেম আছে। সো অনেকে আবার আবেদন ভুল করে। ভুল কিরকম ভুল করে দেখেন, তথ্য অর্ধেক দিচ্ছে, অত গ্যাপ থাকে। তার প্রসেস যখন শুরু করলো তখন যদি দেখে যে আপনার তথ্য ভুল আছে, তখন তারা আবার আরএফই চাইবে। আরএফই চাওয়ার পরে সঠিক তথ্য দিলে কেসটা অ্যাপ্রুভ হওয়ার পর আবার অনেকে সমস্যা করে কি, আপনার সে জানেই না যে কীভাবে ফাইল করেছে কনসুলার প্রসেসিংয়ে, তার ফাইলটা দেখা গেলো 1 বছর অ্যাপ্রুভ হওয়ার 1 বছর পর্যন্ত এসে বলে, মঈন ভাই আমার তো ফাইল কোথাও যাচ্ছে না। তা আমি বললাম পুরো ফাইল নিয়ে আসেন। ফাইল নিয়ে আসার পর দেখা যায় যে উনি ডেজিগনেট করে নাই ওনার ফাইলটা কোথায় যাবে, উনি কি এখানে অ্যাডজাস্ট করবে নাকি কোন দেশে করবে, ডেজিগনেট করে না। এই একটা কলামের কারণে সে কিন্তু আটকায় গেল। তখন সে মানে একটা অবস্থা হচ্ছে এটা নওয়্যার। তখন আবার ফাইল করতে হয় 824 ফলো টু জয়েন করার পরে যে অ্যাপ্রুভ পিটিশনটা যেন এনবিসিতে পাঠায়, ওইটার প্রসেসে আবার লাগে যায় 8 থেকে 9 মাস। সো আপনারা যখনই করবেন, ইটস এ ভেরি সিম্পল ফর্ম, কিন্তু যারা প্রথম করে তাদের জন্য এটা কিন্তু একটা ইয়েস নোর কারণে আপনার ফাইলটা পুরাই মানে গায়েব হয়ে যেতে হবে, অনেক দিয়ে যেতে হবে এক ইয়েস নোর কারণে। অনেকে দেখা যায় যে অ্যাসালাম ফাইল করে ইয়েস এক জায়গায় নো দিয়ে দিল, অথবা ফ্যামিলি ইনক্লুড নো দিয়ে দিল, তখন তার আর ফ্যামিলি তার সাথে নাই। সেই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। আপনারা সবসময় বলে, যদিও মনে করেন যে খুবই ইজি সিম্পল ফর্ম, কিন্তু বোঝার অনেক ভুল আছে এখানে। আমার এক মহিলা প্রশ্ন করলো আমাদের ক্লায়েন্ট যে, স্যার আপনারা আমার অ্যাসালাম ফাইল করছি 150 দিনের ভিতরে, আপনি বলেন ওয়ার্ক পারমিট, কিন্তু টিভিতে বলেছে একজন 30 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তা আমি দেখলাম যে না, এটা উনি বুঝতে ভুল বলেছে, অথবা যে বলছে সে বুঝায় বলতে পারে নাই। কারণ এটা হচ্ছে 30 দিনটা এমন হচ্ছে যে অ্যাপ্লিকেশন 150 দিন পরে যদি ফাইল করি, দেন উইদিন 30 days ওয়ার্ক পারমিট চলে আসে। যদি আমরা এএসএপি একটা মেম্বারশিপ ফর্ম আছে এটা দিয়ে করলে চলে আসে, আর রেগুলার করলে দেরি হয়। আর একটা হচ্ছে রিফিউজির জন্য, যারা বাইরের থেকে যারা আসে তাদের অটোমেটিক ওয়ার্ক পারমিট চলে আসবে এখন উইদিন 30 days। এটা হচ্ছে নতুন রুলস। আর আগে যেটা বললাম এটা আগেও ছিল। আর রিফিউজিটা হচ্ছে নতুন, যারা রিফিউজি বলতে অ্যাসাইলি না, আপনারা বুঝবেন দুই শব্দ, রিফিউজি এবং অ্যাসাইলি দুইটা কিন্তু আমরা ম্যাক্সিমাম হচ্ছে অ্যাসাইলি। রিফিউজি যে থার্ড কান্ট্রি থেকে আসে, ডেজিগনেটেড কান্ট্রি থেকে আসবে, তাদেরকে ওইখানের প্রসেস সম্পন্ন করে বাইরে থেকে তারা এখানে আসে, তাদেরকে ওয়ার্ক পারমিট দিবে উইদিন 30 days। এও তারা যদি December 10, 2023 পরে আসে থাকে, তখন তাদেরকে অটোমেটিক ওয়ার্ক পারমিট দিবে এবং তাদেরকে সোশ্যাল সিকিউরিটি অটোমেটিক চলে আসবে। দুই রকম। বুঝতে পেরেছি। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি আনতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার ভাইয়ের ছেলে আন্ডার এজ, ওর জন্য মানে সবকিছু ফিল আপ করা হয়েছে। এখন সাডেনলি গত বছর ওর ফাইলে দেখা গেল কেউ একজনে ওকে ম্যারেজ দেখাইয়ে ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাচ করে পাঠাইছে। একবার না, মনে হয় একই দিনে 3-4 বার করে, এভাবে 7-8 বার অ্যাটাচ করে এনবিসিতে পাঠিয়ে দিছে। এটা আমরা কিছু জানি না। তো ও অনেকবার চেষ্টা করছিল, ওরা বারবার যতবারে করে এটা সবকিছু হয়, কিন্তু ওর একটা ম্যারেজ সার্টিফিকেট চাই বারবার। এখন ও ম্যারেজ সার্টিফিকেট এখানে তো ও তো বিয়ে করেনি। এখন এইটা নিয়ে বারবার অন্যান্য ভাই বোনদের যাদের জন্য আমি অ্যাপ্লাই করছি, এগুলো সবগুলাই ডকুমেন্টের কোয়ালিফাইড হয়ে গেছে, কিন্তু এই ভাইয়েরটা হচ্ছে না, বারবার শুধু বাকি যা ম্যারেজ সার্টিফিকেট চাইতেছে।
আপনার এটা সে জানলো কিভাবে আপনার ইনভয়েস আইডি এবং এই যে কেস নাম্বার ইনভয়েস এটা জানলো কিভাবে? কেউ না কেউ পাইছে এটা, মানে তাহলে এমন হয়েছে আপনি জানেন, আমি ওপেনলি বলতে চাই না, এমনও হয়েছে আপনার যে ভাতিজা বা ভাতে যে বলতেন সেই হয়তো তার রিলেটেড কেউ বা ওই যে মেয়ের সাথে যার কথা হয় সেই মেয়ে হয়তো দিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, দ্যাটস সাম রিজন। কারণ কেউ তো আর অটোমেটিক আপনার ইনভয়েস আইডি ছাড়া হঠাৎ ঢুকতে পারবে না, ফ্রড কেসে পড়বে। এরা কোন কম্পিউটার থেকে দেখে, ইমিগ্রেশন এমনও দেখে যে আমরা যখন ইমিগ্রেশনে ঢুকি কোনো ফাইল যখন চেক করি আমাদের অ্যাটর্নি হিসাবে অ্যাক্সেস থাকে আলাদা, কিন্তু আপনি যদি যে কম্পিউটার থেকে আপনি এই ওয়েবসাইটে তাদের কেস নাম্বার দেখেন ওই কম্পিউটারে কিন্তু কোড দেওয়া থাকে, তারা বুঝে যে কোন আইপি থেকে ঢুকছে, ইচ্ছা করে তারা কিন্তু এটা ফ্রড ডিটেক্ট করতে পারে। এমনও হইতে পারে যে আপনার, আমি সন্দেহ করি না, হয়তো আপনার ভাতিজা কারোর সাথে সম্পর্ক আছে, সেই মেয়ে হয়তো এটা করতেছে, জানার তো কথা না, কিন্তু সম্পর্ক আছে হয়তো, বা আমরা আপনার কথার প্রেক্ষিতে ধরলাম সম্পর্ক আছে, কিন্তু তিনি হয়তো তাকে বিয়ে করেননি, কিন্তু সে হয়তো ফ্রড করছে, হয়তো মিথ্যা করতেছে, এখন হয়তো তিনি চাচ্ছেন না। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি এফিডেভিট দেন বিয়ে করে নাই, কিন্তু তার তো বয়সেও কভার হবে কিনা ওই জন্য। তার বয়স কত? সংযুক্তি কেটে গেছে, কিন্তু তিনি বলছিলেন যে আন্ডার এজ তো বিয়ের কথা প্রশ্ন আসে না, আন্ডার এজ তো বিয়ের প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না। আন্ডার এজ হিসেবে যে ফাইল করেছিল, কিন্তু এখন তো ওভার এজ হয়ে গেছে, এখন দেখতে হবে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টে সে না পড়লে সে এমনি আসতে পারবে না, বিয়ে তো দূরের কথা, বিয়ে করলে তো এমনি বাদ। কিন্তু তার দুইটা অপশন, বিয়ে করলে বাদ হয়ে যাবে, অথবা সে যদি সিএসপি তে না পড়ে সে বাদ হয়ে যাবে। আপনার অপশন এখানে দুইটা এমনি রিস্কের মধ্যে আছে। জি, আমরা আরো আলোচনা চালাবো এই বিষয়ে, তবে একটু বিরতি নেবার সময় হয়ে গেছে। মইন চৌধুরীর সঙ্গে থাকবেন। দর্শক আপনারাও সঙ্গে থাকুন, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটু বিরতি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর টিভিএন অ্যানালাইসিসে। আজকে আমরা কথা বলছি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড, সেই ক্ষেত্রে সচেতনতা, গুরুত্ব অথবা যে কোনো বিষয়ের আদ্যপান্ত, এই বিষয় নিয়ে বিশেষজ্ঞ অতিথি অ্যাটর্নি মইন চৌধুরী আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন। দর্শক যুক্ত হতে পারেন আপনারাও, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন, অথবা ফেসবুকে TBN24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন অথবা করতে পারেন যে কোনো প্রশ্ন, আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন ফোনে যুক্ত, টেলিফোনটি নিয়ে শুরু করতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আম্মার সিটিজেন যে 23 আগস্টের 21-এ উনি করছে, সিটিজেনশিপ পাস করছে। জি, ওরা পেপার দিচ্ছে, পাস করছে, বাট এখন পর্যন্ত মানে ওতে ডেট পাই নাই আমরা। ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক। সাধারণত 120 দিন হচ্ছে ম্যাক্সিমাম টাইম। পরীক্ষায় পাশ করার পরে 120 দিন ম্যাক্সিমাম ডেজ তারা অপেক্ষা করতে পারে। এর ভিতরে আপনাকে অবশ্যই জানাতে হবে তারা শপথ নেওয়ার কথা। যদি আপনি এর ভিতরে না হয়ে থাকে, আমরা নোটিশ দিতে পারি তাদেরকে, লিগ্যাল নোটিশ দিতে পারি কেন এটা পেন্ডিং আছে। ইউ ক্যান কাম, এনি লয়ার ক্যান ডু ইট। এবং তার যদি না হয় তাহলে আমরা তার কোর্টে ফাইল করতে পারি। এটাকে ম্যান্ডামাস সিট যে বাধ্য করা হবে তাদের কিন্তু শপথ গ্রহণ করাতে দেয়া হয়। কিন্তু প্রবারে যদি আপনার কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন কোনো বিষয়ে, তারা যদি জাস্টিফাই করে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন মিথ্যা অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, তাহলে আমাদের বুঝতে হবে। এছাড়া আপনার ভয়ের কোনো কারণে, অনেকে দেখা যায় কি কেন এই সমস্যাগুলো হচ্ছে বলি, আপনারা যখন বাংলাদেশে বা বিভিন্ন দেশে যায় তখন দেখা যায় যে আমরা হয়তো বলি যে কম দিন ছিলাম, কিন্তু ইমিগ্রেশনে তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে তাদের যে সংযোগ আছে, তারা দেখতে পারে আপনি কতবার ট্রিপ করেছেন, কতদিন দেশের বাইরে থেকেছেন এবং ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা। আমরা ভাবি যে আমরা বললাম না, ওরা হয়তো খুঁজে পাবে না, কিন্তু তাদের কাছে সব ডকুমেন্ট আছে। অনেক সময় তাদের হয়তো লেটে ফিঙ্গারপ্রিন্টে রিলিজ হয়। যদি কোনো কারণে এরকম কোনো কিছু থেকে থাকে তাহলে হয়তো তারা আমাদেরকে জানাবে, অথবা আপনাকে শপথ দিতে তারা বাধ্য, যদি অন্য কোনো ধরনের অসামঞ্জস্য না থেকে থাকে। জি, আমার মনে হয় যে দর্শক স্পষ্ট হয়েছেন তার প্রশ্নের উত্তর। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লস এঞ্জেলস থেকে বলছি। আমার বোনের জন্য আমি 2008-এ আমি অ্যাপ্লাই করছি, কিন্তু পেপার আসছে, শুধু আসছে অ্যাপ্রুভ লেটারটা আসছে, হ্যাজ বিন অ্যাপ্রুভ এটা আসছে, কিন্তু ইস্যু এখানে লেখা আছে যে 2010-এ, কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র আমি এখন পাইনি। আপনি না পেয়ে থাকলে ডিপার্টমেন্ট অফ স্টেটে কল দিতে পারেন, স্টেট ইউএস ডিপার্টমেন্ট স্টেটে, অথবা আপনি এনবিসিতে কল দিয়ে দেখতে পারেন তারা কোথায় আছে এটা। আর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ না করে থাকেন ভয়ের কিছু নাই, কারণ আপনার এখানে সময় আসছে আপনার বাসার যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে চিঠি আসবে, ওয়েলকাম লেটার আসবে এবং আপনাকে বলবে যে ফিগুলো ইনভয়েস ফি দেওয়ার জন্য বলবে। তখন আপনি সব ডকুমেন্ট রেডি রাখতে হবে, আপনার স্পন্সর থেকে সরে পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু দিতে হবে। কিন্তু আপনি হয়তো আপনার বাসায় মেইল মিস করেছেন অথবা অন দ্য প্রসেসে আছে, আপনি কল দিয়ে জানতে পারেন। জি, সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন, শারমিন আক্তার। তিনি ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করেছেন। তিনি জানতে চাচ্ছেন যে তিনি 2013 সালে তার শিবলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। এখন পর্যন্ত আসলে তিনি কোনো আপডেট পাচ্ছেন না। কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ। তার সিবলিংসের জন্য অ্যাপ্লাই করলে 2013-14 এখন তারা আরএফই চাচ্ছে, কিন্তু আপনার যদি অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে আপনি আরএফই হয়তো পাবেন, রিসেন্টলি আরএফই পাবেন, অথবা আপনাকে অ্যাপ্রুভাল লেটার আসবে। দেন আপনার আর কিছু করার নাই। অ্যাপ্রুভাল চলে আসলে আপনি অপেক্ষা করে এনবিসি থেকে চিঠি আসবে, এছাড়া আপনার কিছু করার নাই। অ্যাপ্রুভাল যদি না আসে কনসার্ন যে এতদিন আসছে না কেন, অথবা আরএফই আসবে। জি, আরও একজন দর্শক টেলিফোনে রয়েছেন, টেলিফোনটি নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগে আমার বাচ্চাদের ব্যাপারে আমি একটা প্রশ্ন করছিলাম। বলেন। যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে, তো মনে একটা কথা জিজ্ঞেস করতেছিলাম যে মানে ওরা ডকুমেন্ট নাম্বার ওগুলো কিভাবে পাইছে। তো আমরা চিন্তা করছি এটা সামহাও ওরা পাইছে, কিন্তু মেয়ের সাথে ছেলের কোনো সম্পর্ক নেই, এবং ছেলে এখন কিন্তু স্টুডেন্ট হিসেবে কানাডায় আছে, সে সিঙ্গেল, এবং ওই মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, তোকে মেয়েকে আপনি চিনেন? That's it. এটা আমার কথা, আমি তো শুনেন আপু, 20 years ল প্র্যাকটিস করে মানুষের কথা শুনলে বুঝতে পারে কি হইতে পারে। ইউ টকিং টু মি বলছেন যে মইন ভাই না হইতে পারে। আই নো, আমি 20 years প্র্যাকটিস করি, শুধু 20 years আই নো হাউ ইট হ্যাপেন্স। সো এই ক্ষেত্রে হয়তো থার্ড পারসন কেউ করতেছে, আপনাকে এফিডেভিট দিয়ে দেন যে আপনি এক্ষেত্রে অ্যাটর্নির সাথে কথা বলেন সরাসরি গিয়ে। আসলে আপনারা যখন ওই জটিল বিষয়গুলো টিভিতে বলেন আমরা খুব বিব্রত বোধ করি কথা বলতে, কারণ আপনার কথাটা সারা দুনিয়া শুনছে, টিভিএনের মিলিয়নস অফ ভিউয়ার্স। কিন্তু আপনারা উচিত হবে আপনারা যাকে মনে চায় তার সাথে অ্যাটর্নি এট ল যে লাইসেন্স দেখবেন, তার সাথে সরাসরি যে কনসালটেশন ফি দিয়ে কথা বলেন, সে একটা আপনাকে বলতে হবে। ওপেনলি আপনার কিছু বললাম যেটা আপনার মন মতো নাও হতে পারে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্ট জড়িত। ওই মেয়ে বিবাহিত, ছেলে এখন কানাডাতে স্টুডেন্ট হিসেবে আছে। আপনি উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কনসালটেশন ফি দিয়ে গিয়ে কথা বলেন। সবকিছু এত হালকাভাবে নেবেন না, এটা আপনার ভাতিজার জীবন মরণ সমস্যা, আর তার অনেক ভবিষ্যতের ব্যাপার সেবার, যেহেতু কমপ্লিকেটেড। এটা রিকোয়েস্ট করছি, ইন জেনারেল বিষয় না, একটা কমপ্লিকেটেড বিষয়। আমার মনে হয় যে এটা আরেকটু ডিটেইল নিয়ে আলোচনা করলে পরে ভালো। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম মনিরা। আমার একটা প্রশ্ন, যাক আমার ভাইয়ের জন্য আমি 2018-এ অ্যাপ্লাই করেছি, কিন্তু একটা রিসিপ্ট পাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো লেটার বা কোনো অ্যাপ্রুভাল কোনো কিছু পাইনি। তো এটা মানে কতদিন লাগতে পারে? ধন্যবাদ আপু, খুবই জেনারেল কোয়েশ্চেন। এটা আপনি 15-18 সালে অ্যাপ্লাই করেছেন, আপনি অপেক্ষাই করতে হবে। এটাই আপনার একমাত্র প্রমাণ আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। রিসিভ নোটিশটা সবসময় রাখবেন অথবা ফটোকপি করে রাখবেন, এটা আপনার সারা জীবনই লাগবে। সো এরপরে আপনার কাছে চিঠি আসবে,
কোনো কিছু তারা দরকার পড়লে চাইবে অথবা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনার আরো 10 বছরের মতো অপেক্ষা করতে হবে। আপনার ভয়ের কিছু না, এখানে ইটস এ লং পিরিয়ড অফ টাইম, আপনাকে অপেক্ষা করতেই হবে, আর কোনো অপশন নেই আনলেস কংগ্রেস কোনো ধরনের নতুন আইন করে যদি এই বিষয়ে। আরও একটা প্রশ্ন আমি আসলে করতে চাই, এটি আসলে বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে উঠে এসেছে, সেটি হচ্ছে কেউ একজন গ্রিন কার্ডধারী সিটিজেনশিপ পরীক্ষায় ফেল করলো, তারপরে তিনি যদি বাংলাদেশে যান এবং যেখানে বাংলাদেশে আসলে থাকার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু তিনি পারমিশন নিয়ে তিনি হয়তো 1 বছর কিংবা তার দীর্ঘ সময় তিনি বাংলাদেশে স্টে করলেন, তারপর তিনি যখন ব্যাক করবেন পরবর্তী প্রসেসটা আসলে কি হবে? পরবর্তী প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। যদি কেউ রেসিডেন্সি কোয়ালিফাই করে এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, রেসিডেন্সি বলতে কেউ 3 বছর, কেউ 5 বছর, সিটিজেন বিয়ে করলে 3 বছর, আর অন্য সব প্রক্রিয়ায় গ্রিন কার্ড পেলে 5 বছর। এখন যদি ল হচ্ছে 5 ইয়ার্সের ভেতরে সে কোনো সময় 6 মাসের বেশি থাকতে পারবে না দেশের বাইরে। যদি 6 মাসের বেশি একদিনও দেশের বাইরে থাকে উইদাউট প্রপার রিজন, যে রিজনটা হয়তো হবে বিয়ন্ড হিজ কন্ট্রোল, আপনি হয়তো অনেক অসুস্থ ছিলেন যে কারণে ডাক্তার বলছে আপনি আসতে পারেন না, যেমন করোনাতে অনেক অসুস্থ ছিল, তাদের 1 বছর পর্যন্ত আমরা ইন্টারভিউতে নিয়েছি, আমরা এগুলো ওয়াইভ করতে পারছি, সমস্যা হয় না, যেহেতু ফ্লাইট বন্ধ ছিল বা কোন ডিজিজ ছিল। বিয়ন্ড ইউর কন্ট্রোল হলে তারা এক্সকিউজ করবে। এছাড়া আপনাকে যেদিন থেকে আপনার 6 মাসের বেশি থাকলেন এরপর থেকে আবার কাউন্ট হবে, আনলেস সিটিজেনশিপের জন্য প্রিজার্ভ করার একটা সুযোগ আছে, ওই স্পেশাল ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় না এটা ছাড়া আপনি কোনো এক্সেপশন নাই যে আপনাকে আবার 5 বছর অপেক্ষা করতে হবে, আনলেস আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এমন অসুবিধা ছিল, কারো বাবা মারা যায়, কারো নিকট আত্মীয় কেউ মারা গেছে, বা কেউ আপনার এত সিরিয়াসলি অসুস্থ ক্রনিক ডিজিজ বা ডাক্তার বলছে ফ্লাই করা রিস্কি, ইজ ফাইন, এছাড়া সম্ভব না। তাছাড়া আবার পুরো প্রক্রিয়া নতুন, এখানে কোনো অপশন নেই। জি, মঞ্জু চৌধুরী, আরও একটি বিষয় আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে বাবা মা অথবা স্টেপ চাইল্ড যদি আমরা বলি, সৎ ছেলে মেয়ে, অথবা বিবাহ বহির্ভূত যদি কোনো সন্তান হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক একটি সম্পর্ক হয়তো নেই, বিয়ে ছাড়া কোনো সন্তান হয়ে থাকে, তাদের জন্য অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা কি হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা অনেকে ভয়ও করতে চায় না। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সিটিজেনরা আছে, তাদের হয়তো দেশের বাইরে কোথাও সম্পর্ক থাকে, হয়তো একটা সন্তান হলো, বৈধ কোনো সম্পর্ক নাই যে দেখার মতো, হয়তো কাগজপত্রে বিয়ে হয় নাই, কিন্তু ধর্মীয় হয়তো বিয়ে হয়েছে কিন্তু দেখাইতে পারবে, হয়তো তার এখানে ওয়াইফ আছে কিন্তু তার দেশে আরেকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্পর্কতে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা তো নিরপরাধ, তখন আমরা ওইটা বাচ্চাটাকে আনতে পারি, কিন্তু ওই স্ত্রী যেহেতু বৈধ না, ওই স্ত্রীকে আমরা আনতে পারবো না। কিন্তু বাচ্চা যদি তার সঠিক তার বাচ্চা হয়ে থাকে, তাকে আমরা বৈধ উপায়ে আমেরিকান নাগরিক করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় তার বর্তমান স্ত্রী যেখানে থাকে সে তো আর অ্যাকসেপ্ট করবে না, কিন্তু সে ওই সিটিজেনশিপ নিয়ে দেশে থাকতে পারে, এবং তাকে নিয়ে আসতে হবে। কিন্তু যত তাড়াতাড়ি ক্লেম করেন ওইটাই ভালো। আপনারা অনেক যদি 10 বছর 15 বছর অপেক্ষা করেন, তখন যদি বলেন 15 বছর আগে আমার একটা ছেলে হয়েছিল আমি ভয়ে বলি নাই, তখন তারা বিশ্বাস করবে না। আর ইমিগ্রেশনে সবসময় বলা থাকে এনি স্ট্যাটাস চেঞ্জ, এনি সিচুয়েশন আপনি তাৎক্ষণিকভাবে জানাবেন, তখন ইমিগ্রেশন বিশ্বাসযোগ্য মনে করবে। আরেকটা প্রশ্ন আছে, যদি স্টেপ সান নিয়ে আসতে, যদি কোনো সিটিজেন কেউ এই দেশে বিয়ে করে এবং তার যদি স্টেপ সান থাকে, দুনিয়ার কোনো দেশে থাকে, ওই স্টেপ সান বা স্টেপ ডটারকে, চিলড্রেনকে ওই লোক বা মহিলা আনতে পারে, নিয়ে আসতে পারে, বৈধভাবে আনতে পারে, এরকম ভয়ের কিছু। কিন্তু বিয়েটা হতে হবে ছেলে বা মেয়ে যারা স্টেপ চিলড্রেনের 18 বছরের আগে, যদি 18 বছরের পরে হয় তাহলে কিন্তু হবে না। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে অবৈধভাবে যদি অবৈধ কোনো সন্তান কিংবা বিবাহ বহির্ভূত কোনো সন্তানকে যদি, অবৈধ না বলি আমরা, বিবাহ বহির্ভূত কোনো সন্তানকে যদি তিনি আনতে চান বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে, সেই ক্ষেত্রে এই দেশে তার যে পার্টনার রয়েছে সে কি কোনো রকম কোনো বাধা দিতে পারে কিংবা অন্য কোনো বিষয়? বাধা অবশ্যই দিতে। বিবাহ, আমি বলবো বিবাহ বহির্ভূত সম্পর্কটা এদেশে এখানে খুব কমন, কিন্তু আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে বহির্ভূত, আমাদের দেশে হচ্ছে কি হয়তো ধর্মীয় বিয়ে হয়েছে, সামাজিক স্বীকৃতি নাই, অথবা কাগজপত্র কাবিন হয় নাই, ওইগুলা নিয়ে ইজিলি নিয়ে আসা যায়। কিন্তু এই পক্ষ যে এখানে আছে সে বাধা দিলেও এটা আটকাতে পারবে না, যেহেতু তার
তখন আমরা ডিএনএ টেস্ট করাই। তখন আমরা দেখি যে পাসপোর্টে দেখি সে ওই যে বাচ্চার জেস্টেশন পিরিয়ডে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা ওই সময় দেশে ছিল কিনা, এবং ওই সময়টা তার কাউন্ট পাসপোর্টে দেখতে হবে। যারা যে সন্দেহ করে, সন্দেহের আগে আমরাই তার ডিএনএ টেস্ট দিয়ে করে, আমরাও আগে মানে আপনার কনফার্ম হতে যে আসলে সঠিক কিনা, কারণ প্রতারণার অনেক সুযোগ থাকে। সো যেই কারণে দেখেন না আপনি একজনের মেয়ের সাইডে জমা দিচ্ছে ফর নাথিং, তার লাইফ নষ্ট করার জন্য। তো এক্ষেত্রে প্রতারণার সুযোগ থাকে, এড়ানোর জন্য আমরাকে ভেরিফাই করতে, আমরা যে ফাইলগুলো করি উই ভেরিফাই ফার্স্ট। কারণ আমরা কোনো সময় এই পর্যন্ত আল্লাহর রহমত আপনাদের দয়া আমার কোনো কনসুলার ভিসা একটা রিজেক্ট, নেভার এভার রিজেক্ট হয়, সব অ্যাপ্রুভ। কারণ আমরা নিজেরাই দেখি যে আগে যাচাই করে যে সঠিক আছে কিনা সবকিছু। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মঞ্জু চৌধুরী, একদম শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাধারণ কোনো ভুল কিংবা কোনো মিথ আপনি আপনার অভিজ্ঞতা থেকে উল্লেখ করতে চান কি? সাধারণ ভুল হচ্ছে অনেকে প্রপার ডকুমেন্টেশন জানেন না এবং ভাবে যে এটা জেনাতনে করে হলে চলবে, কিন্তু বিয়েটা একটা ডকুমেন্টেশন রাখা খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলি ডকুমেন্ট দিয়ে কথা বলে তারপরে তো বাকিটা আছে। আর আপনার ভয়ের কিছু নাই, বিয়ে টিকলেও সমস্যা নাই, না টিকলেও সমস্যা নাই, আপনার ভয়ের কিছু নাই, কিন্তু ইউ হ্যাভ টু বি অনেস্ট। আপনি যা বলবেন গুড ফেথ ম্যারেজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।